দাবি আদায় না হলে সড়কেই অবস্থান করবে শিক্ষার্থীরা। সরকার কঠোর হলে রুখে দেওয়ার ঘোষণা। জুমার পরে গণ অন্বেষণ। সাম্য হত্যায় জড়িতদের গ্রেফতারে ৪৮ ঘন্টার আলটিমেটাম ঢাবির সাধারণ শিক্ষার্থীদের। শাহবাগ থানাও ঘেরাও। মালয়েশিয়ার শ্রমবাজার চালুর খবরে স্বস্তি। মাল্টিপল ভিসা নিয়ে ইতিবাচক সাড়া। শ্রমিকদের বৈধতা নিয়ে আলোচনার তাগিদ। রাজধানীতে ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। কমেছে মিনিকেট চাল ও মুরগির দাম। কিছুটা চড়া মাছের বাজার। এবং সাফ অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপে সেমির লড়াইয়ে বিকেলে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। জয়ের আশা কোচ ও অধিনায়কের। স্বাগত জানাচ্ছি এখন ঢাকায়। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। ৪ দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা। শুক্রবার সকাল থেকেই দাবি আদায়ে স্লোগানে কাকরাইল এলাকা মুখর করে তোলেন শিক্ষার্থীরা। এদিন পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আন্দোলনে যোগ দেন সাবেক শিক্ষার্থীরাও। এই সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, সরকারের পক্ষ থেকে দাবি আদায়ে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট বার্তা আসেনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনড় অবস্থানে থাকবেন বলেও জানান তারা। শিক্ষক সমিতির পক্ষ থেকে বলা হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়কে অবস্থান থেকে এক চুলও সরবেন না তারা। সরকার কঠোর হওয়ার চেষ্টা করলে তা রুখে দেওয়ারও ঘোষণা দিয়েছেন তারা। এই সময় জুমার নামাজের পর গণ অনশন শুরুর ঘোষণা দেন শিক্ষক ও শিক্ষার্থীরা। আমাদের দাবি পূর্ণাঙ্গ রূপে মানতে হবে, অথবা বাংলাদেশের ইতিহাসে এই কাকরাইল মোড় আরেকটি জন দাবি বাস্তবায়নের কেন্দ্রে পরিণত। কাকরাইল মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সমাবেশ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, আপনার মাধ্যমে জানতে চাই, সমাবেশে সাবেক শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর তারা এই যে সমাবেশ এবং সমাবেশের পরবর্তী যে ঘোষণা তা নিয়ে কি বলছেন, কি মতামত তাদের, জানতে চাই আপনার মাধ্যমে। তৃতীয় দিনের মতো সকাল থেকে আমরা দেখছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে ৩টি দাবি এবং পরবর্তীতে আরও একটি ৪ দফা দাবিতেই এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং জুম্মার নামাজের পর তাদের গণ অনশনে বসার যে কর্মসূচি রয়েছে সেটি তারা ঘোষণা দিয়েই রেখেছে। এবং আমরা সকাল থেকে দেখছি যে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এখানে এসে জড়ো হচ্ছেন। গত ২ দিন ধরে যারা ছিলেন তারা তো আছেনই, নতুন করে আজকে আমরা দেখেছি যে সাবেক শিক্ষার্থীরাও এখানে কিন্তু বিভিন্ন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন যারা রয়েছেন, যে সাবেক শিক্ষার্থীরা, তারাও কিন্তু এখানে এসে সংহতি প্রকাশ করেছেন। এবং তার মধ্য দিয়ে আমরা দেখছি যে এই মুহূর্তে এই কাকরাইল মোড়ে তাদের যে অবস্থান, সেই অবস্থান এখনও রয়েছে। এখানে শিক্ষকরাও রয়েছেন, শিক্ষার্থীরাও রয়েছেন। মোটা দাগে বলা চলে যে তাদের যে দাবি, সেই দাবি আদায়ে অনড় তারা, এবং যতক্ষণ না পর্যন্ত দাবি আদায় হবে বা সরকারের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট বার্তা আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার যে ঘোষণা সেটি কিন্তু দিয়েছেন। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কিছুক্ষণ আগে গণমাধ্যমকে জানিয়েছেন যে সরকার যদি কঠোর হওয়ার চেষ্টা করে তাহলে তারা কিন্তু এই জায়গায় থেকে তার প্রতিবাদ জারি রাখবেন। এবং তারা বলছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত এক চুলও তারা এখান থেকে সরবেন না, বা তাদের যে অবস্থান সেই অবস্থান এখানে পাকাপোক্ত করেই রাখবেন বলে এমন বিষয়টি জানিয়েছেন। আমরা দেখছি যে প্রচণ্ড রোদ রয়েছে, তীব্র গরম, তারপরেও কিন্তু শিক্ষার্থীরা তাদের যে দাবি আদায়ের যে যৌক্তিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ে কিন্তু এখানে কথা বলেছেন গণমাধ্যমের সাথে, এবং তারা এখান থেকে স্লোগান দিচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে দলে দলে কিন্তু শিক্ষার্থীরা আসছেন। এই মুহূর্তে আমরা দেখছি কিছুক্ষণ আগেও কিন্তু বেশ কয়েকটি নিজস্ব তাদের যে পরিবহন রয়েছে সেই পরিবহন
অংশগ্রহণ করেও এখানে বেশ কিছু শিক্ষার্থী এসেছেন। এখনও বিভিন্ন রাস্তা থেকে বিভিন্ন দিক থেকে কিন্তু শিক্ষার্থীরা পায়ে হেঁটে দল বেঁধে কিন্তু আসছেন এবং তাদের যে পরবর্তী কর্মসূচি যেটি গণ অনশন জুমার নামাজের পরে সেটিতে অংশগ্রহণ করার জন্যই কিন্তু সবাই আসছেন। এবং শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, তাদের যে দাবিগুলো তারা যেটি বলছিলেন যে কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হওয়ার পর থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিভিন্ন বৈষম্যের শিকার। তাদের আবাসন সংকট, তাদের সেই আবাসন সংকট দূর করতে হবে, তাদের যে হলগুলো সেই হলগুলো উদ্ধার করতে হবে, কিংবা তাদের যে বাজেট বৈষম্য সেই পূর্ণাঙ্গ বাজেটটি একনেক সভার মাধ্যমে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের যে সেই প্রতিশ্রুতি দিতে হবে। এই সব দাবির পক্ষেই কিন্তু তারা এখানে স্লোগান দিচ্ছেন, তারা সেই দাবি দেওয়াগুলো জানাচ্ছেন। এবং যেদিন শুরু হলো এই আন্দোলন গত 2 দিন আগে, সেদিন কিন্তু তাদের উপরে যে পুলিশি যে টিয়ার সেল নিক্ষেপ কিংবা যে ধরনের নির্যাতন হয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছেন, তাদের চিকিৎসা কিংবা সেই বিচারের দাবিও কিন্তু তারা জানিয়েছেন। তো মোটা দাগে বলা চলে যে তাদের যে 3 দফা দাবি এবং পরবর্তীতে আরও 1 দফা, মোট 4 দফা দাবি নিয়ে যে অনড় অবস্থান 3 দিন ধরে চলছে, সেই অবস্থান কর্মসূচি এখনও এখানে চলমান। এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত বা সরকারের শিক্ষা মন্ত্রণালয় কিংবা ইউজিসি থেকে সুনির্দিষ্ট বক্তব্য বা দিক নির্দেশনা না আসা পর্যন্ত এখানে এই যে অবস্থান কর্মসূচি তারা সেটি চালিয়ে যাবেন, তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলে শিক্ষার্থী এবং শিক্ষকরা জানিয়েছেন। এই ছিল এখান থেকে সবশেষ খবর। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 4 দফা দাবিতে চলা আন্দোলনের সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্যকে হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে আজও ক্যাম্পাসিতে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থী। রাজু ভাস্কর্যে সমাবেশ শেষে শাহবাগ থানা ঘেরাওয়ের কর্মসূচি রয়েছে। এ বিষয়ে জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী বাইজিদ সাদের সঙ্গে। 48 ঘন্টা তারা আলটিমেটাম দিয়েছেন। 48 ঘন্টার মধ্যেই যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং তাদের শাস্তি নিশ্চিত করতে হবে, সেই দাবি কিন্তু তারা তুলছেন। আমরা দেখছি শাহবাগ থানার সামনে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। তারা বলছে যে এই যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনা শাহবাগ থানার অধীনে এবং শাহবাগ থানা পুলিশ আসলে অপরাধীদের ধরতে ব্যর্থ হয়েছে। তারা যেই 3 জন অপরাধীকে ধরেছে সেই 3 জন আসলে মূল অপরাধী না, সেই কথাটি কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বলছে। তারা বলছে যে মূল যারা অপরাধী তাদেরকে ঢেকে রাখতে বা তাদেরকে সামনে না আনতে কিন্তু এই অন্য 3 জনকে ধরা হয়েছে, সেই কথাটি কিন্তু বারবার সাধারণ শিক্ষার্থীরা এই কথাটি বলছে এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি শাহবাগ থানার সামনে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। আমরা দেখছি সাম্যের একজন শিক্ষক, তার আইআর ডিপার্টমেন্টের, তিনি এখন বলছেন যে সাম্য রাজনৈতিক দল করলেও সেটি তার অপরাধ নয়, তাকে যে হত্যা করা হয়েছে সেটি পেছনে যারা জড়িত রয়েছে, সেই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের বিচারের মুখোমুখি করতে হবে এবং তা না হওয়া পর্যন্ত তারা আরও বড় আন্দোলন করবেন এবং বিক্ষোভ করবেন, সেই হুঁশিয়ারি কিন্তু তারা দিচ্ছেন। তারা অন্তর্বর্তী সরকারকে বলছেন যে অতি দ্রুত যেন এই ঘটনার সঙ্গে যারা জড়িত ছিল সেই অপরাধীদের আইনের আওতায় আনতে হবে এবং তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা দেখতে পাচ্ছি শাহবাগ থানার সামনে পুলিশের একটি বড় উপস্থিতি কিন্তু রয়েছে। তারা বেশ সজ্জিত অবস্থায় রয়েছেন এবং তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কিন্তু তারা তাদের যে অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর সাধারণ শিক্ষার্থীরা এতক্ষণ বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন। আসলে এই মুহূর্তে আসলে আমরা দেখতে পাচ্ছি সাম্যের যিনি শিক্ষক, তিনি আসলে সাম্যের বিষয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন, সাম্যের স্মৃতিচারণ করছেন এবং বলছেন যে সাম্যর সঙ্গে যে ঘটনাটি ঘটেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সম্মুখে হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে আজকেও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করছে সাধারণ শিক্ষার্থীরা। রাজু ভাস্কর্যের সমাবেশ থেকে শাহবাগ থানা ঘেরাওয়ের কর্মসূচি পালন করছে এই মুহূর্তে বিক্ষোভকারীরা। সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী বাজিদ সাদ। প্রায় 1 বছর বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজার চালুর খবরে এসেছে স্বস্তি। এবার চলতি মাসে ঢাকায় অনুষ্ঠেয় দ্বিপক্ষীয় বৈঠকে সিন্ডিকেট মুক্ত শ্রমবাজার ও অবৈধদের বৈধতা দেওয়ার বিষয়ে আলোচনার তাগিদ দিচ্ছেন প্রবাসীরা। এদিকে উপদেষ্টা আসিফ নজরুলের কুয়ালালামপুর সফরের পরে প্রত্যাশিত মাল্টিপল ভিসা দেওয়ার বিষয়েও ইতিবাচক সাড়া মিলেছে। বাকিটা জানাচ্ছেন শাহরিয়ার তারেক। বাংলাদেশের জন্য দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়া। গেল 2 দশকে দেশটিতে শ্রম দিয়ে স্বাবলম্বী হয়েছেন বহু বাংলাদেশি, অবদান রেখেছেন দেশের অর্থনীতিতেও। প্রায় 1 বছর বন্ধ থাকা জনপ্রিয় এ গন্তব্য আবারও খুলে যাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। মালয়েশিয়া সফরে এসে দেশটির মানব সম্পদ মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি জানান, শ্রমবাজার সচল করতে নতুন কর্মী নেবে মালয়েশিয়া, যেখানে অগ্রাধিকার পাবেন বাংলাদেশিরা। তবে অন্যান্য দেশের তুলনায় মালয়েশিয়ায় সবচেয়ে বেশি অভিবাসন ফি গুনতে হয় বাংলাদেশিদের। এর আগে মালয়েশিয়ার সরকার বাংলাদেশিদের জন্য নির্ধারিত অভিবাসন ফি 4 থেকে 6% পর্যন্ত বাড়িয়ে দেয়। এর পেছনে রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেটকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবারের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সব এজেন্সির জন্য শ্রমবাজার উন্মুক্ত করার অনুরোধ করা হয়েছে। এতে অভিবাসন ব্যয় অনেকটাই কমবে বলে মনে করছেন প্রবাসীরা। বিভিন্ন দেশের শ্রমিকরা মালয়েশিয়াতে আসে, তাদের ক্ষেত্রে কোনো সিন্ডিকেট নাই, যেখানে তারা 1 থেকে 1.5 লাখ টাকায় আসতে পারে অথবা 1 লাখের ভিতরে আসতে পারে অন্য দেশের মানুষ। সেক্ষেত্রে বাংলাদেশের শ্রমিকরা মালয়েশিয়াতে আসতে গেলে 5 থেকে 6 লক্ষ টাকা লাগে। এদিকে চলতি মাসের 20 ও 21 তারিখ ঢাকায় বাংলাদেশ মালয়েশিয়া দ্বিপাক্ষিক ওয়ার্কিং গ্রুপের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে অনিয়মিতদের বৈধতা দেওয়ার প্রসঙ্গে জোর দেওয়ার অনুরোধ জানিয়েছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা। আমরা যারা মালয়েশিয়াতে মানে শ্রমিক ভিসা আসি, আমাদেরকে দেওয়া হয় সিঙ্গেল এন্ট্রি ভিসা। আমরা চাই যে তিনি মালয়েশিয়া সরকারের সাথে কথা বলে আমাদের যেন মাল্টিপল ভিসা করা হয়, সেই ব্যবস্থা করবেন। মালয়েশিয়াতে বর্তমান সময় 2 থেকে 2.5 লক্ষ অবৈধ বাংলাদেশি শ্রমিক আছে। বাংলাদেশে যে গুরুত্বপূর্ণ মিটিং হবে, সেই মিটিংয়ে যেন এই 2 থেকে 2.5 লক্ষ প্রবাসীদেরকে নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। এছাড়া মালয়েশিয়ার মানব সম্পদ ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা আসিফ নজরুলের বৈঠকের পর প্রবাসীদের বহুল প্রত্যাশিত মাল্টিপল ভিসা দেওয়ার বিষয়েও ইতিবাচক সাড়া মিলেছে বলে জানা গেছে। এখন মালয়েশিয়া। সপ্তাহের ছুটির দিনে জমজমাট রাজধানীর বাজার। 40 থেকে 60 টাকার মধ্যেই মিলছে বেশিরভাগ শাকসবজি, আর 2 থেকে 5 টাকা কমে 76 থেকে 78 টাকায় বিক্রি হচ্ছে মিনিকেট চাল। তবে ঈদুল আজহাকে সামনে রেখে বাড়তি দামে বিক্রি হচ্ছে মশলা। বেড়েছে মুরগি ও ডিমের দামও। বাকিটা জানাচ্ছেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। বাজারে থরে থরে সাজানো সবুজ সবজি। কৃষকের হাত পেরিয়ে নগরে মিলছে তাজা করলা, পটল, বেগুন, শসা ও টমেটো। 40 থেকে 50 টাকার মধ্যেই মিলছে বেশিরভাগ সবজি। তবে 70 থেকে 80 টাকায় পাওয়া যাচ্ছে পেঁপে, গাজর, বরবটি, কাঁকরোল। বিক্রেতারা বলছেন অতি বৃষ্টি না হওয়ায় উৎপাদন বেড়েছে, তাই ভরা মৌসুমে কিছুটা কমেছে সবজির দর। সবজির দাম কম আছে মাশাআল্লাহ, এখন প্রচুর কম। কারণ 80 টাকার সবজি আপনি ঢেঁড়সটা আমি এখন 40 টাকা নিচ্ছি। মোটামুটি সবজির বাজার ঠিক আছে, এই কচুরমুড়িটা একটু দাম বেশি আর কি। আর নাহলে সব লেবুর বাজার কম, পেঁয়াজের বাজার কম, সবই কম আছে। সব সবজি 50-60 টাকার ভিতরে আছে। আপনি 2-3টা আইটেম একটু দাম বেশি, যেরকম কচুরমুখিটার দাম 100 টাকা, তারপরে গাজর শেষ পর্যায়ে এর দাম একটু বেশি। এদিকে বাজারে সব ধরনের চালের সরবরাহ বেড়েছে। 2 থেকে 5 টাকা কমে মিনিকেট বিক্রি হচ্ছে 76 থেকে 78 টাকায়, নাজির শাল 90, 28, 58 থেকে 62 আর স্বর্ণা পাওয়া যাচ্ছে 56 টাকায়। কেজি প্রতি প্রায় আপনার 8 থেকে 10 টাকা পর্যন্ত কমছে। এখন ভালো মানের মিনিকেটগুলো বিক্রি হচ্ছে 75 থেকে 78 টাকার মধ্যে। এছাড়া 28 চাল বিক্রি হচ্ছে আপনার 58 থেকে 60 টাকার মধ্যে। এখন তো সব চাউলের দাম নতুন বাড়াইছে, নতুন চালের দাম অনেক কমছে, ফলার চালের দামও কমছে। ভিন্ন চিত্র ডিম ও ব্রয়লার মুরগির দোকানে। ডিম হালি বেড়ে দাঁড়িয়েছে 48 থেকে 50 টাকা। সোনালী, কক, দেশি মুরগির দাম গত সপ্তাহের তুলনায় বেড়েছে 10 থেকে 15 টাকা। সোনালী 260, ব্রয়লার হলো 170, লাল মুরগি 310 টাকা। গত সপ্তাহে তো এই বারটা নিলাম আপনার 220 টাকা করে, তাতে তুলনামূলক বেশি।
ঈদুল আজহার বাকি অল্প কয়েকদিন, এরই মধ্যে উত্তাপ মশলা জাতীয় পণ্যের বাজারে এলাচের কেজি ঠেকেছে 5,300 টাকায়, যা এক মাস আগে ছিল 5,000 টাকা। দারুচিনি 520, কিশমিশ 700, গোলমরিচ 1450, জিরা 650, ভোজ্য তেল লিটার প্রতি 180 টাকায় বিক্রি হচ্ছে। খোলা সয়াবিন তেলের দাম দাঁড়িয়েছে 185 থেকে 190 টাকা। এছাড়া বোতলজাত 5 লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে 852 টাকায়। বিক্রেতাদের দাবি, ডলারের মূল্য বৃদ্ধির অজুহাতে মশলার দাম বাড়িয়েছে আমদানিকারকেরা। জায়ফল চত্রিক দাম ঠিক আছে, অন্যান্য মশলা সব ঠিক আছে, খালি এলাচির দাম বাড়ছে। এলাচ হলো 5,400 টাকা ভালোটা, গাছটি নিলে লবঙ্গ 1400, গোলমরিচ হলো 1200। এদিকে অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দর। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। রাজধানীর মতো রাজধানীর বাইরেও বেশিরভাগ বাজারেই কমেছে সবজির দাম, তবে বাড়তি দামে বিক্রি হচ্ছে মাছ। এদিকে চট্টগ্রামের বাজারে কিছুটা কমেছে ব্রয়লার মুরগি ও ডিমের দাম, যেদিকে রাজধানীতে কমেছে ব্রয়লার মুরগি ও ডিমের দাম। প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কুষ্টিয়ায় গেল কয়েক সপ্তাহ ধরে সরবরাহ ঘাটতি থাকায় 50 থেকে 70 টাকার নিচে মিলছিল না কোনো সবজি। তবে আজ সবজি বাজারের চিত্র উল্টো। সরবরাহ বাড়ায় বাজারে সব ধরনের সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 40 টাকায়, টমেটো 50, ঢেঁড়স 30, লাউ 30 থেকে 40, আলু 20 এবং শসা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। গ্রীষ্মকালীন সব ধরনের সবজির সরবরাহ বেড়েছে মেহেরপুরের বাজারে, যার ফলে দাম নিম্নমুখী। সপ্তাহের ব্যবধানে কেজিতে সবজির দাম কমেছে 10 থেকে 30 টাকা পর্যন্ত। এতে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। তবে ময়মনসিংহের মেছুয়া বাজারে খুচরা পর্যায়ে সব ধরনের সবজিতে দাম বেড়েছে 5 থেকে 7 টাকা। কেজিতে 20 টাকা বেড়ে বেগুন ছুঁয়েছে 70 থেকে 80 টাকার ঘর। এছাড়া করলা 40, পটল 40, চিচিঙ্গা 50 এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। এদিকে মাছের দাম বেড়েছে বরগুনার বাজারে। নদ নদীর মাছের দাম কেজি প্রতি বেড়েছে 50 থেকে 100 টাকা। জেলেরা জানান, সমুদ্রে 58 দিনের নিষেধাজ্ঞা থাকায় ইলিশ সহ সামুদ্রিক মাছের সরবরাহ কম। পাশাপাশি তীব্র গরমেও মাছ শিকার ব্যাহত হচ্ছে। বাজারে রুই কাতলা বিক্রি হচ্ছে 350 থেকে 450 টাকা কেজি দরে। এছাড়া পোয়া মাছ 350 থেকে 500 টাকা, পাবদা 280 থেকে 350 টাকা, চিংড়ি 700 থেকে 800 এবং বোয়াল বিক্রি হচ্ছে 700 থেকে 1000 টাকায়। তবে দাম অপরিবর্তিত রয়েছে চাষের মাছের। কয়েকদিনের টানা বৃষ্টিপাতের প্রভাব পড়েছে সিলেটের মাছের বাজারে। 2-1টি জাতের মাছ বাদে অন্যান্য মাছের দাম আগের মতোই স্থিতিশীল। তবে বেচাকেনা কম থাকায় লোকসান হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। এদিকে ছুটির দিনে চট্টগ্রামের বাজারে কম দামে বিক্রি হচ্ছে মুরগি ও ডিম। কেজিতে 10 থেকে 15 টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম, বিক্রি হচ্ছে 170 টাকা কেজি দরে। সোনালী মুরগির দাম কমে বিক্রি হচ্ছে 260 টাকায়। এছাড়া স্থিতিশীল রয়েছে গরুর মাংসের দাম, বিক্রি হচ্ছে 800 টাকায়। প্রত্যয় দাস, এখন। ফারাক্কার বিরূপ প্রভাবে মরে যাচ্ছে পদ্মা নদী। মরুময়তা গ্রাস করেছে সমগ্র উত্তর অঞ্চলকে। পরিবেশ বিপর্যয়ে হুমকির মুখে পড়েছে রাজশাহী অঞ্চলের লাখো মানুষ। আর এই নদীর গতি প্রবাহে স্বাভাবিকতা না থাকায় ভাঙন বা বালুচরে স্থানান্তর হচ্ছে পদ্মাপাড়ের মানুষগুলো। এমন অবস্থায় ভারতের থেকে পানির যে ন্যায্য হিস্সা তা আদায়ে আরও কৌশলী হওয়ার পরামর্শ দিচ্ছেন পানি বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন রাকিবুল হাসান। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। নাব্য হারিয়ে প্রমত্তা পদ্মা রাজশাহীতে যেন রবি ঠাকুরের কবিতার এই ছোট নদীতে রূপ নিয়েছে। এমন পরিণতির শঙ্কা থেকেই 50 বছর আগে 16 মে ব্যারাজ বন্ধে কানসাট অভিমুখে লং মার্চ করেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সংঘবদ্ধ করে ফারাক্কা লং মার্চের ব্যবস্থা করেন এবং বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণ করেছিলেন লং মার্চ করে, যে হ্যাঁ, আজকের বাংলার কৃষক, বাংলার চাষি, বাংলার মানুষ বঞ্চিত হবে যদি পানি প্রবাহ ঠিক না থাকে।
সর্বশেষ 2023 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের জীববৈচিত্র্য সংরক্ষণ 2023 শীর্ষক এই গবেষণায় উঠে আসে পদ্মার গতিময়তা হারানোর আরও স্পষ্ট চিত্র। এতে 1975-এর পর নদীতে পানির প্রবাহ, নদীর গভীরতা, অববাহিকার বৃষ্টিপাত, শুষ্ক মৌসুমে নাব্য ও মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর বিপন্নতার তথ্য উঠে আসে। ফারাক্কা নামক জায়গাতে ভারত বাদ দেয় দিয়ে এর স্বাভাবিক চলার পথটাকে বন্ধ করে দেয়। একটা চলমান নদী, তাকে বাধা দেওয়া যাবে না, তার মিনিমাম 80% পানি ফ্লো থাকতে হবে, তাহলে সেই নদী সচল থাকবে। এ অবস্থা আরও প্রকট হয়েছে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী ঘেঁষা উজানের 70 কিলোমিটারে। দুপারের বাসিন্দাদের কাছে যা একেবারেই অচেনা। এখন ফারাক্কার থেকে পানি আসে না, নদী হবে কি? খাল না হলে, খাল করলে আপনি নদী হবে। আগে বড় বড় ঢেউ, নদীর পানি ছিল, আর এখন তো নদী তো নাই। নাব্যতা না থাকায় শূন্য নদী দুপায়ে ঠেলে দিন যাপন হয় পদ্মাপাড়ের হাজারো মানুষের। আর সুখে অসুখে অথবা পণ্যের পরিবহনে যোগাযোগ এই বালুময় ধুধু মরিচিকার পথ, যেখানে পরতে পরতে থাকে এই চরবাসীর ভোগান্তি। অন্যদিকে এই পথ চলতে বাড়ে তাদের খরচের হিসেব। নৌকাতে উঠলে ভাড়া বেশি, ওখান নৌকা থেকে তুলে দেবে আরেক খরচ, নৌকাতে এখান থেকে নিয়ে আসবে নৌকা পর্যন্ত, এটা তার এক খরচ, সব কিছুতে ঘাটের খরচ। এখান থেকে ধরেন 2 ঘন্টা লাগে কাজে যেতে, আবার এখান থেকে আসতে ধরেন 1.5 ঘন্টা লাগে। পদ্মার এই প্রবাহ থেকে 18 কিলোমিটার উজানে ভারতের ফারাক্কা বাঁধ। আর এই ফারাক্কা হয়েই বাংলাদেশে প্রবেশ করে পদ্মা নদী, যেখানে ফারাক্কা অতিরিক্ত পানি ছেড়ে দিলে এই অঞ্চলে ভাঙনের দেখা দেয়, তাতে চরের বসতভিটা তলিয়ে যায় নদীগর্ভে। আর অন্যদিকে এই শুষ্ক মৌসুমে ন্যায্য হিস্যার পানি না পাওয়ায় ফসলি বিস্তীর্ণ জমিতে পড়ে বালি, তাতে এখান থেকে পেশা পরিবর্তন করে স্থানান্তর হচ্ছে পদ্মাপাড়ের মানুষেরা। 1977 সালে পানি বন্টন চুক্তির পর 1996 সালে 30 বছরের জন্য পানি বন্টন চুক্তি আছে ভারতের সাথে, যেখানে প্রতি বছর জানুয়ারি থেকে মে পর্যন্ত 10 দিন পরপর 35,000 কিউসেক পানি ভাগের কথা। কিন্তু ন্যায্য হিস্যা কি পেয়েছে বাংলাদেশ? আগামী বছর শেষ হবে এই চুক্তি। এমন অবস্থায় কি কৌশল নেওয়া উচিত? বিভিন্ন সময় চুক্তিবদ্ধ হয়েছে আমরা, ভারত এবং বাংলাদেশ দুইটি বন্ধুপ্রতিম দেশ, কিন্তু কখনোই আমরা কিন্তু আমাদের যথাযথভাবে যে চাহিদাটা নিরূপণ করে যে টেবিলে বসবো সেই জায়গাটা আমরা বসতে পারিনি। প্রকল্প করে পকেটে পয়সা ঢোকানোর মানসিকতা না থাকে, তাহলে গণমুখী প্রকল্প করে পানির সর্বোচ্চ ব্যবহার যেমন নিশ্চিত করতে হবে, তেমনি ফারাক্কায় পানির অধিকার আদায়ের জন্য বিশ্বব্যাপী লবিং করে জনমত গঠন করতে হবে। খরস্রোতা প্রমত্তা পদ্মার নাব্য সংকটে শাখা নদীগুলো মৃতপ্রায়। এতে বাংলাদেশ হারিয়েছে প্রায় 2000 কিলোমিটার নদীপথ। রাকিবুল হাসান, এখন রাজশাহী। জলবায়ু পরিবর্তনের ফলে দিন দিন কমছে নদ নদীর পানি। অনেক নদী শুকিয়ে জেগে উঠেছে বিস্তীর্ণ চর, আর এই সমস্ত চরেই বসতি গড়ে তুলেছেন দরিদ্র সীমার নিচে বসবাসকারী বহু পরিবার। আর এই সমস্ত মানুষগুলোর যোগাযোগের মাধ্যম হয়ে উঠেছে ঘোড়ার গাড়ি আর মোটরসাইকেল। ফরিদপুর থেকে বাকিটা জানাচ্ছেন মফিজুর রহমান শিপন। নদীমাতৃক বাংলাদেশ পৃথিবীর অন্যতম বদ্বীপ। এই দেশের ভেতরে ছড়িয়ে আছে বহু নদ নদী। যুগে যুগে যা ঘিরে গড়ে উঠেছে শহর, নগর, বন্দর। দেশের মধ্যাঞ্চলের জেলা ফরিদপুরের বুক চিরে বয়ে গেছে পদ্মা, আড়িয়াল খাঁ ও মধুমতি নদী। এসব নদীতে জেগে ওঠা চরে লক্ষাধিক মানুষের বাস। বর্ষা মৌসুমে কয়েক মাস পানি থাকলেও বছরের বাকি সময় ধুধু বালুচর। জলবায়ু পরিবর্তনে প্রতিনিয়তই বাড়ছে চরের বিস্তৃতি। একসময় এখানকার মানুষের চলাচল ও পণ্য পরিবহনের একমাত্র মাধ্যম ছিল গরুর গাড়ি, যা দিয়ে দীর্ঘপথ পাড়ি দেয়া ছিল কষ্টসাধ্য। কিন্তু গত কয়েক বছরে চরবাসীর কাছে জনপ্রিয় হয়ে উঠেছে ঘোড়ার গাড়ি ও মোটরসাইকেল। আমাদের চরে যদি রাস্তাঘাট গুলো একটু ভালো হইতো, তাহলে যাতায়াত মনে করে আমাদের সুবিধা হতো। মোটরসাইকেল ছাড়া আর ঘোড়ার গাড়ি ছাড়া কোনো গাড়ি চলাচল করবে না। আমরা ফসলটা নিতে আসি ঘোড়ার গাড়ি দিয়ে, কিন্তু আমরা নিতে খুব কষ্ট হচ্ছে। ঘোড়ার গাড়ি তো রোডের গাড়ি না হলে চলতে পারে না, খুব একটা অসুবিধা।
বিরূপ আবহাওয়ায় চরাঞ্চলে কমেছে ফসল উৎপাদন, নদীতেও মেলে না কাঙ্ক্ষিত মাছ। অন্যদিকে ঘোড়ার গাড়ি কিংবা মোটরসাইকেল চালিয়ে প্রতিদিন 1 থেকে 3,000 টাকার বেশি আয় করা সম্ভব বলে জানান সংশ্লিষ্টরা। ফসলাদি নিয়ে যে আমরা শহরে যাব বা একটা ভালো কিছু বেচা কিনে করবো আসবো, এরকম যাতায়াতের কোনো ব্যবস্থা নাই। এই ঘোড়ার গাড়িতে বা মোটরসাইকেল আসতে গেলে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। যেরকম অনেক সময় দেখা গেছে যে মোটরসাইকেলে মানে উল্টে পড়ে যায়। বর্ষাকালে যখন রাস্তাঘাট চলে যায় তখন মানুষের খুবই সমস্যা হয় এবং রোগীপত্র নিয়ে উপরে যাওয়া খুব কষ্টকর হয়। 3,000 হয়, কতদিন 2,000 হয়, সব বুঝে। দুর্গম এসব চরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যোগাযোগ ব্যবস্থা। কিন্তু চলাচলের উপযোগী সড়ক না থাকায় প্রায়ই দুর্ঘটনার শিকার হন চরাঞ্চলের বাসিন্দারা। এখন ফরিদপুর। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। রাস্তার কাজে নিম্নমানের ইট, ব্লক, খোয়ার ব্যবহার আর সড়কের দুই পাশের যে জমি, ফসলি জমি, সে জমি থেকে মাটি কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা। প্রকল্পের মেয়াদ প্রায় শেষ হলেও কাজের অগ্রগতি হয়েছে মাত্র 25% এবং এরই সাথে সড়ক তদারকির গাফিলতির কারণে ইতোমধ্যে উপজেলা প্রকৌশলীকে বদলিও করা হয়েছে। আসাদ জানাবেন বাকিটা। হাতের সামান্য চাপেই ভেঙে যাচ্ছে ব্লক। নিম্নমানের এই ব্লক দিয়েই করা হচ্ছে সড়কের স্লোপ। নিম্নমানের এই কাজ নিয়ে উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা। রাস্তার জন্য যে ব্লক তৈরি করা হয়েছে, এই ব্লকটা সম্পূর্ণভাবে অনেকটা দুর্নীতি হয়েছে। হাত দিলেই ভেঙে যায়, টিভি দিলেই ভেঙে যায়। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার 4 ইউনিয়নের লক্ষাধিক বাসিন্দার যাতায়াতের সুবিধায় গেল বছরের ডিসেম্বরে শুরু হয় বাচামারা বাজার থেকে আমতলী পর্যন্ত 2.5 কিলোমিটার সড়কের নির্মাণ কাজ। প্রায় 6,61,00,000 টাকার এই প্রকল্পে কাজ পায় যশোরের ঠিকাদারি প্রতিষ্ঠান আইসিএল প্রাইভেট লিমিটেড। সড়ক নির্মাণ কাজের শুরু থেকেই অনিয়মের অভিযোগ ওঠে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সড়কের কাজে মাটি বাবদ 80,15,000 টাকা বরাদ্দ থাকলেও মাটি কেটে নেওয়া হয়েছে পাশের ফসলি জমি থেকে। স্লোপের ব্লকে ব্যবহার করা হয়েছে নিম্নমানের উপকরণ। কালভার্টে 20 মিলিমিটার রডের বদলে ব্যবহার করা হয়েছে 16 মিলিমিটার রড। এছাড়া সড়কে ফেলা হয়েছে নিম্নমানের খোয়া। এমন অনিয়মে ক্ষোভে ফুঁসছেন সড়কে যাতায়াতকারী 2টি কলেজ, 5টি মাধ্যমিক বিদ্যালয়, 15টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সহ স্থানীয় বাসিন্দারা। নাম্বার এটা দিতে হলে 2 নাম্বার এইটা তো বেশিদিন লাস্টিং করবো না। আমার গাড়ি চালাতে সমস্যা হয়, রাস্তাটা চালু করে ঠিক হলে আমরা আরাম পাবো। যারা এই রাস্তা নির্মাণের দায়িত্বে আছে তাদের ভিতরে অনেক অবহেলা আছে এবং রাস্তা নির্মাণের জনবল অনেক কম। সাধারণ জনসাধারণ বাধা দেওয়ার পরেও রাস্তা কাজের কোনো রকম আমাদের তোয়াক্কা না করেই ঠিকাদার কাজ করে। সড়ক নির্মাণ কাজে অনিয়মের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এলজিডির নির্বাহী প্রকৌশলী। ঠিকাদারকে কোনো বিল পরিশোধ করিনি, কাজটাই ভালো মতনে পরীক্ষা নিরীক্ষা করে সর্বোচ্চ কোয়ালিটি রক্ষা করেই আমরা কাজ সমাপ্ত করব এবং ঠিকাদারের পাওনা পরিশোধ করব। এই বিষয়ে আমরা 0 টলারেন্সে আছি। চুক্তি অনুযায়ী চলতি বছরের জুলাই মাসের 25 তারিখে শেষ হওয়ার কথা সড়ক নির্মাণ প্রকল্পটির। তবে নির্মাণের ধীরগতি ও নিম্নমানের কাজের কারণে অনিশ্চয়তা দেখা দিয়েছে পুরো প্রকল্প নিয়েই। আসাদ জামান, এখন, মানিকগঞ্জ। দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি ডক্টর আজম ওবায়দুল্লাহ স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। জান্নাতের সিঁড়িতে পূরণ করে দেন, তার পরিবারের প্রতি আমাদের দোয়া। যে পথে চলতে গিয়ে আমি গভীরভাবে বিশ্বাস করি তিনি মহান রবের দরবারে সম্মানিত হয়েছে, তারা যেন ওই সম্মানের রাস্তাটা কঠিনভাবে আঁকড়ে ধরে। আল্লাহ তাদেরকে যেন তৌফিক দান করেন। মূল অভিভাবক আল্লাহ রাব্বুল আলামিন, এটা তো আল্লাহ নিজেই শিখে দিয়েছেন। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমাদের কাজ কাম করে দেওয়ার জন্য আল্লাহ বলতেছেন আমি তো যথেষ্ট, আমি তোমাদের অভিভাবক হিসাবে যথেষ্ট।
আমরা বলতেছি আমাদের জন্য আল্লাহ যথেষ্ট। অর্থাৎ আল্লাহ বলতেছেন যেহেতু এটা আল্লাহর আয়াত যে আমি তোমাদের জন্য যথেষ্ট। আমরা কেউ যেন এটা মনে না করি যে এখন এই সাহায্যটা কে করবে। আল্লাহ এর পরেরটা বলতেছেন ও নিয়ামান নাসির, তিনি তো তোমাদের জন্য উত্তম সাহায্যকারী। আল্লাহ তাআলাকে এই পরিবারের আগাগোড়া আলিফ টু ইয়া আমরা প্রশান্ত চিত্তে মহান আল্লাহকে পরিবারের অভিভাবক নিয়োগ করলাম। আল্লাহ মেহরবানি করে পরিবারটির পূর্ণ অভিভাবকত্ব কবুল করুন। আমরা যারা তার সহকর্মীবৃন্দ, তার জীবনের ভালো ভালো কাজের এই প্রবন্ধ, এই কবিতা, আমি ওই হাতে লেখা কবিতা প্রবন্ধ বলছি না, আমি কাজের বাস্তব কবিতা বলছি। সেই কবিতাগুলো যেন মন দিয়ে বুঝি, পাঠ করে, অনুসরণ করে আল্লাহ যেন তৌফিক দেন। আল্লাহ তাআলা যে ঘাট থেকে পড়েছি এটা যেন পূরণ করে দেন। পরিবারকে যেন আল্লাহ সবরে জামিলাতা করেন। ভাইকে যেন আল্লাহ তাআলা জান্নাতের আ'লা দারাজা দান করেন। এই যে লোকগুলা পরস্পরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসে, কঠিন ময়দানে আল্লাহ যেন আমাদের একটা মহামিলন ঘটিয়ে দেন। কক্সবাজারের টেকনাফে গত 2.5 মাসে জব্দ করা 46 কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে কোস্টগার্ড। এসব মাদকের মধ্যে রয়েছে 9,05,490 ইয়াবা। দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট, কোস্টগার্ড, পিজিবি, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে মাদক ধ্বংসের কার্যক্রম শুরু হয়। কোস্টগার্ড জানিয়েছে গত 27 ফেব্রুয়ারি থেকে 16 এপ্রিল পর্যন্ত কোস্টগার্ড ও র্যাবের সমন্বয়ে 12টি মাদক বিরোধী অভিযানে এই সমস্ত মাদক উদ্ধার করা হয়। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ড টহল জারি রেখেছে। মাদক পাচার রোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কোস্টগার্ড। বিএনপির চেয়ে ভালো সংস্কার প্রস্তাব এখনও কোনো রাজনৈতিক দল দেয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে রাজধানীর প্রেস ক্লাবে লেবার পার্টি আয়োজিত আলোচনা সভায় এই কথা বলেন তিনি। আলোচনা সভায় তিনি এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, করিডোর নিয়ে সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের নয়। আমরা যে প্রস্তাব করেছি এর বাইরে কোনো সংস্কার প্রস্তাব এই সরকার উত্থাপন করে নাই। এর বাইরে অন্য কোনো রাজনৈতিক দল এমন কোনো সংস্কার প্রস্তাব উত্থাপন করে নাই যা এর সঙ্গে সাংঘর্ষিক। এবং এই সংস্কার প্রস্তাব উত্থাপনের সময় আমরা বলেছিলাম যে রাষ্ট্রের কল্যাণে, জনগণের কল্যাণে যদি কারো এর চেয়ে ভালো কোনো প্রস্তাব থাকে আমরা সেই প্রস্তাব সাদরে গ্রহণ করব। কাজে নতুন কোনো প্রস্তাব তো আমাদের এই প্রস্তাবের বিরুদ্ধে না, পরিপূরক। কাজে সংস্কারের বিষয়ে বিএনপির চেয়ে অগ্রণী ভূমিকা বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল, আর কোনো শক্তি উপস্থাপন করে নাই। কারের কাছে কারা গুনগুন করছেন, কি পররাষ্ট্র সচিবের চাকরি চলে যায়, কি করিডোর, কি মানবিক করিডোর, কি টেকনাফে যেতে দেন না। আর এগুলো নিয়ে নির্বাচিত সরকারকে দায়িত্ব দেন, তারা ঠিক করবে। আপনার এসব দায়িত্ব না, আপনার দায়িত্ব নির্বাচন। এসব করে কোনো দেশে লাভ হবে। বিদেশে অর্থ পাচারকারীদের ধরতে এবং তাদের সম্পদ জব্দে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বৃহস্পতিবার রাতে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় এইসব কথা জানান তিনি। এ সময় দেশের দুর্বল ব্যাংকগুলোকে সরকারি নিয়ন্ত্রণে নিয়ে ব্যাংকিং ব্যবস্থায় প্রাণ ফেরানোর আশ্বাস দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান জনি। সংক্ষিপ্ত সফরে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর দেশের ব্যাংকিং খাতের অগ্রগতির লক্ষ্যে আমিরাতের কয়েকটি ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সাথে এরই মধ্যে বৈঠক সেরেছেন তিনি। বৃহস্পতিবার রাতে প্রবাসীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন গভর্নর। এ সময় বিদেশে থাকা দেশীয় ব্যাংকের ঋণ খেলাপিদের শনাক্ত করার তাগিদ দেন কমিউনিটি নেতারা।
একই সাথে স্বল্প আয়ের রেমিটেন্স প্রেরণকারী প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা চালুরও দাবি জানান। কি ধরনের প্রণোদনা দেয়া যায় ছোট ছোট, বা তাদেরকে কিভাবে সম্মানিত করা যায়। দুবাইয়ে জনতা ব্যাংক ও ইসলামী ব্যাংকের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরেন গভর্নর। জানান, দেশের দুর্বল ব্যাংকগুলোকে সরকারি হস্তক্ষেপের কথা ভাবছে অন্তর্বর্তী সরকার। বলেন, ব্যাংকিং ব্যবস্থাকে সবল করতে দুর্বল সরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলোকে সরকারিকরণ করা হতে পারে। প্রয়োজনে সরকার থেকে নতুন করে মূলধন দিয়ে পুনর্গঠনও করা হতে পারে ব্যাংকগুলোকে। আগের যে মালিকানা আছে সেগুলো থাকবে না, আমরা সেটাকে হস্তক্ষেপ করে সরকার থেকে প্রয়োজনে টাকা দিয়ে রিক্যাপিটালাইজ করে আমরা সেই ব্যাংকগুলোকে আবার পুনর্গঠন করব। কিন্তু আমাদের কমিটমেন্ট হচ্ছে কোনো ডিপোজিটর কোনো টাকা হারাবে না। আমরা চাই যে সুন্দরভাবে আমাদের ইন্টারভেনশনটা যেন কাজ করে এবং আস্থা রেখে সরকারিকরণের মাধ্যমে আমরা এই ব্যাংকগুলোকে পুনর্জীবিত করব। বেসরকারি সরকারি যে ব্যাংকই দুর্বল হোক না কেন আমরা হস্তক্ষেপ করব। সবাই মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের তুলনায় সাম্প্রতিক বছরগুলোতে সর্বাধিক রেমিটেন্স প্রেরণ করায় আমিরাত প্রবাসীদের সাধুবাদ জানান আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। পৃথিবীর সব দেশে এত কষ্ট করে পয়সা অর্জন করতে হয় না, যেটি আমরা এখানে দেখি। এই যে এরপরেও আমরা দেখি যে 12 লক্ষ লোক আমাদের এখানে থাকে, কিন্তু এর চেয়ে অনেক বেশি লোক থাকা অন্যান্য গন্তব্যের চেয়েও আমাদের এখান থেকে রেমিটেন্স বেশি যায়। এই জন্য আমাদের এই কমিউনিটি সবসময় আমরা সাধুবাদ দিয়ে থাকি। সাধারণ কর্মীদের বৈধ পথে আরো বেশি রেমিটেন্স পাঠাতে উৎসাহিত করতে ফি কমানোর বিষয়ে জোর দেন কনসাল জেনারেল। সবাই ব্যাংকিং খাতের সুযোগ সুবিধা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন দুটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমিরাতের বিভিন্ন প্রদেশে জনতা ব্যাংকের নতুন 13টি বুথ স্থাপনের ঘোষণা দেন জনতা ব্যাংকের চেয়ারম্যান এম ফজলুর রহমান। এটিএম বুথ যাতে সেই শীঘ্রই চালু করা যায় সেই জন্য। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। এবার খেলার খবর। সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে প্রতিপক্ষ নেপালকে হারাতে ছক কষছে টিম বাংলাদেশ। ভারতের অরুণাচলে চলমান যুব সাফে ভালোভাবে গ্রুপ পর্ব পার হওয়ায় বেশ চাঙা লাল সবুজের প্রতিনিধিরা। নিজেদের ভালো খেলার ব্যাপারে আশাবাদী কোচ ও অধিনায়ক। আর ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় আজ বিকেল 4টায়। বিস্তারিত জানাবেন ফারহান ইসান। শুক্রবার ভারতের অরুণাচল প্রদেশে সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপে গোল্ডেন জুবলি স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে নেপালের বিপক্ষে মাঠে নামছে টিম বাংলাদেশ। আগেই সেমিফাইনাল নিশ্চিত করা বাংলাদেশের গ্রুপ সেরা হওয়া নির্ভর করছিল মালদ্বীপ ও ভুটান ম্যাচের উপর। ম্যাচটি ড্র হওয়ায় এ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে লাল সবুজের প্রতিনিধিরা। ড্র দিয়ে মিশন শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানকে উড়িয়ে দিয়েছিল 3-0 গোলে। 2 ম্যাচে 1 জয় ও ড্রয়ে 4 পয়েন্ট নিয়ে এ গ্রুপ সেরা বাংলাদেশ। 2 পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ মালদ্বীপ। নেপালকে সমীহ করছে টিম বাংলাদেশ। সেমিফাইনালের আগে অনুশীলনে হাই ইন্টেন্সিটি, টিম কোঅর্ডিনেশন, ট্যাকটিক্যাল সেটআপ ও পজিশনিং নিয়ে কাজ করেছে যুবারা। নিজেদের ব্যাপারে আত্মবিশ্বাসী লাল সবুজদের কোচ। ছেলেরা ভালোভাবে রিকভারি করেছে শারীরিক এবং মানসিকভাবে। তো আমরা এই সময়টায় নেপালের দুর্বলতা এবং শক্তি নিয়ে আমরা কাজ করেছি। ছেলেরা পুরোপুরিভাবেই প্রস্তুত। সেমিফাইনালের আগে অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে ফয়সাল মতিনরা। নিজেদের সেরাটা দিতে চান দলের সবাই। দেশবাসীর কাছে দোয়া চাইলেন যুবাদের অধিনায়ক। সেমিফাইনাল আগে লাস্ট প্র্যাকটিস সেশন হয়েছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। কালকে যেন আমরা যার যার স্থান থেকে সবার সর্বোচ্চটা দিয়ে একটা টিম হয়ে, একটা পরিবার হয়ে, বাংলাদেশের হয়ে খেলে আমরা ফাইনালে পৌঁছাতে পারি। শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ভারতের প্রতিপক্ষ মালদ্বীপ। ফারহান ইসান, এখন। এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দাবি আদায় না হলে সড়কেই অবস্থান করবে শিক্ষার্থীরা। সরকার কঠোর হলে রুখে দেওয়ার ঘোষণা, জুমার পরে গণ অনশন। সম্য হত্যায় জড়িতদের গ্রেফতারে 48 ঘন্টার আলটিমেটাম ঢাবির সাধারণ শিক্ষার্থীদের। শাহবাগ থানা ঘেরাও।
মালয়েশিয়ার শ্রমবাজার চালুর খবরে স্বস্তি, মাল্টিপল ভিসা নিয়ে ইতিবাচক সাড়া, শ্রমিকদের বৈধতা নিয়ে আলোচনার তাগিদ। রাজধানীতে 40 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি, কমেছে মিনিকেট চাল ও মুরগির দাম, কিছুটা চড়া মাছের বাজার। এবং সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপে সেমির লড়াইয়ে বিকেলে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল, জয়ের আশা কোচ ও অধিনায়কের। আর এরই সাথে শেষ করছি এখন ঢাকা। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।